তোমরা অনেকেই আছো যারা প্রশ্নে যখন দেখো লেনদেনের কোনো একটি দলিল লিখতে বলছে, তখন তোমরা সেটা ঠিকমতো লিখতে পারো না। কেউ হয়তো বোঝো না ছকটা কিভাবে আঁকবা, আবার কেউ বোঝো না ছকের ভেতর কোথায় কি লিখবা আর কেন লিখবা। মজার ব্যাপার হলো এই 6টি দলিলের ছক কিন্তু প্রায় একই রকম, শুধু ছোট্ট কিছু পার্থক্যের কারণে আমাদের ভুল হয়ে যায়। আজকের এই ভিডিওটা যদি তোমরা ধৈর্য সহকারে সবাই শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ লেনদেনের এই 6টি দলিল তোমাদের মাথায় এমনভাবে সেট হয়ে যাবে যে পরীক্ষার প্রশ্ন যেভাবে আসুক তোমরা ভুল করবে না ইনশাল্লাহ। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো আজকে আমরা শিখব লেনদেনের প্রামাণ্য দলিল। তো লেনদেনের প্রামাণ্য দলিলগুলো কি কি? চালান, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট, এগুলো হলো লেনদেনের প্রামাণ্য দলিল। এগুলোকে প্রমাণপত্রও বলা হয়, আবার লেনদেনের উৎস দলিলও বলা হয়। আমরা এগুলো সব আস্তে আস্তে বিস্তারিত শিখব। ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। শুরুতেই চালান। তো চালান আসলে কি? চালান হলো পণ্য ক্রয় এবং বিক্রয়ের প্রামাণ্য দলিল। চালান কি? চালান হলো পণ্য ক্রয় এবং বিক্রয়ের প্রামাণ্য দলিল। তো একটা কথা মাথায় রাখবা, চালান তখনই প্রস্তুত করতে হবে যখন ক্রয় বিক্রয়টা বাকিতে হবে। কি বলছি? ক্রয় বিক্রয়টা যখন বাকিতে হবে তখন চালান প্রস্তুত করতে হবে। অনেকের কাছে হয়তো কনফিউশন মনে হচ্ছে, ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। তারপর দেখো, চালান প্রস্তুত করেন বিক্রেতা। চালান কে প্রস্তুত করেন? বিক্রেতা। এটা কিন্তু এমসিকিউতে অনেক আসে। আমি ভিডিওতে যা যা বলবো সব কিন্তু তোমাদের এমসিকিউ এবং সিকিউ উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা মনোযোগ সহকারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তারপর দেখো, বিক্রেতার নিকট এটা বহি চালান। তো এখানে আমি দুইটা বানান লিখছি। তো এই যে বহি চালান, এটা যেটা বানান, এটা হলো বাংলা শুদ্ধ ভাষা অনুযায়ী সঠিক। আর এই বানানটা তোমাদের ক্লাস 9-10-এর যে হিসাব বিজ্ঞান বইটা আছে সেখানে দেওয়া আছে। তো তোমাদের প্রশ্নে যেই বানানটাই দেওয়া থাকবে তোমরা সেটাই লিখবা, ঠিক আছে? তো বহি চালান আসলে জিনিসটা কি? তো চালান প্রস্তুত করেন বিক্রেতা। চালান কে প্রস্তুত করেন? বিক্রেতা। তাই এটা বিক্রেতার কাছে বহি চালান। আর ক্রেতার নিকট এটা আন্তঃচালান। কেন ক্রেতার নিকট এটা আন্তঃচালান? কারণ ক্রেতা বিক্রেতার কাছ থেকে এটা নিয়ে আসে, ঠিক আছে? তো এখানে আন্তঃচালান দুইটা বানান লেখা আছে। এটা হলো গিয়া বাংলা শুদ্ধ ভাষা অনুযায়ী সঠিক, আর এটা তোমাদের বইয়ে দেওয়া আছে। তো তোমাদের প্রশ্নে যেটাই থাকবে তোমরা সেটা লিখবা। তারপর দেখো, চালান প্রস্তুত করা হয় 3 কপি। চালান কয় কপি প্রস্তুত করা হয়? 3 কপি। আমি এখানে একটা প্রশ্ন লিখে রাখছি, এটা থেকে আজকে আমরা একটা চালান তৈরি করব। তো শুরুতেই ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে সুমন ট্রেডার্স, ঠিক আছে? তো আমরা একটা জিনিস মাথায় রাখবো, যখনই আমরা হিসাব বিজ্ঞানের অঙ্ক করব তখন আমরা নিজেকে ব্যবসা প্রতিষ্ঠান মনে করব। আর কোন ব্যবসা প্রতিষ্ঠান মনে করব? আমরা যে ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব করব আমরা তখন নিজেকে সেই ব্যবসা প্রতিষ্ঠান মনে করব। এখানে আমরা সুমন ট্রেডার্সে হিসাব করব, তাই আমরা নিজেকে সুমন ট্রেডার্স মনে করব। তো 2020 সালের 27 মার্চ তারিখে, ঠিক আছে? তো লেনদেনটা দেখো, হিমো এন্টারপ্রাইজের কাছে প্রতি লিটার 130 টাকা দরে 25 লিটার সয়াবিন তেল বিক্রয়। কারবারি বাট্টা 3%। মানে কি? মানে আমি সুমন ট্রেডার্স, আমি হিমো এন্টারপ্রাইজের কাছে প্রতি লিটার 130 টাকা করে 25 লিটার সয়াবিন তেল বিক্রি করছি, আর তাকে আমি কারবারি বাট্টা 3% মানে 3% ছাড় দিছি, ঠিক আছে? তো এটা দিয়ে আমরা একটা চালান প্রস্তুত করব। আর আমি একটু আগে একটা কথা বলছিলাম যে আমরা চালান সেই সকল ক্রয় বিক্রয়ের জন্য প্রস্তুত করব যেগুলো বাকিতে হয়েছে। তো চলো আমরা দেখি যে এই লেনদেনটা আসলে কি বাকিতে হয়েছে কিনা। তো এখানে দেখো, হিমো এন্টারপ্রাইজ ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে। তো এখন আমরা দেখব যে এখানে কোথাও নগদ বা ব্যাংক কথা উল্লেখ আছে কিনা। যদি নগদ বা ব্যাংক কথা উল্লেখ থাকে তাহলে এটা বাকিতে হয়নি, আর যদি না থাকে তাহলে বাকিতে হয়েছে, কারণ এখানে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে। তো এখানে কোথাও নগদ বা ব্যাংক কথা বলা নেই, তো আমরা বুঝতেই পারতেছি এটা বাকিতে হয়েছে। তো চালানের ঘরটা দেখো, আগে আমাদের একটা চারপাশে বক্স করে নিতে হবে, বড় করে এভাবে একটা বক্স করে নিতে হবে। তারপর আমরা উপরেই ব্যবসা প্রতিষ্ঠানের নাম লিখব। কোন ব্যবসা প্রতিষ্ঠানের নাম লিখব? আমরা মূলত যে ব্যবসা প্রতিষ্ঠান হিসাব করব সেই ব্যবসা প্রতিষ্ঠানের নাম লিখব। আর এটাই কিন্তু মূলত বিক্রেতা, কারণ বিক্রেতাই চালান প্রস্তুত করে, ঠিক আছে? তো
এখানে সুমন ট্রেডার্স লিখলাম, কারণ এই যে প্রশ্নে সুমন ট্রেডার্স দেওয়া আছে ব্যবসা প্রতিষ্ঠানের নাম, তাই আমরা উপরেই ব্যবসা প্রতিষ্ঠানের নামটা লিখবো সুমন ট্রেডার্স। আমি এখানে নীল কালার ইউজ করছি, তোমরা কিন্তু নীল কালার ইউজ করবা না। তোমরা যখন বক্স আঁকবা বা মার্জিন দিবা সব পেন্সিল দিয়ে আঁকবা, আর যখন লেখাগুলো লিখবা তখন কালো কালারের বল পেন ইউজ করবা, ঠিক আছে? আমি এখানে লেখাটা হাইলাইট করার জন্য নীল কালার ইউজ করছি। তো সুমন ট্রেডার্স ব্যবসা প্রতিষ্ঠানের নাম লিখবা, তার নিচে যদি অ্যাড্রেস থাকে ব্যবসা প্রতিষ্ঠানে তাহলে অ্যাড্রেসটা লিখবা এখানে, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তারপর এখানে লিখবা চালান, ঠিক আছে? চালান কথাটা লিখে পেন্সিল দিয়ে ছোট্ট করে একটা বক্স করে রাখবা। তারপর এই যে ডান পাশে তারিখটা লিখবা। তো তারিখটা কিভাবে লিখতে হয়, তারিখটা প্রথমে যে তারিখটা দিবা, তারপর মাস, তারপর সালটা দিবা। তো আমি কিছু জায়গায় কমা ইউজ করছি আর কিছু জায়গায় কমা ইউজ করিনি। তো বেশিরভাগ জায়গায় কমাটা ইউজ করে না, তোমরা চাইলে কমা দিতেও পারো আবার নাও দিতে পারো, তবে আমি মনে করি অ্যাভয়েড করে বেটার হবে। তারপর বাম পাশে দেখো, বাম পাশে শুরুতে লিখবা চালান নং। যদি চালান নংটা দেওয়া থাকে তাহলে এখানে লিখবা, আর যদি না দেওয়া থাকে তাহলে এখানে ফাঁকাই থাকুক। তারপর ক্রেতার নাম, যদি ক্রেতার নাম থাকে তাহলে লিখবা, আর না থাকলে দেওয়ার দরকার নেই। তো এখানে হিমো এন্টারপ্রাইজ ক্রেতার নাম দেওয়া আছে, তাই আমরা এখানে ক্রেতার নামটা লিখলাম। তারপর এখানে ক্রেতার ঠিকানা হবে, এটা হবে ক্রেতার ঠিকানা। তো ক্রেতার ঠিকানা প্রশ্নে দেওয়া নেই, তাই এখানে ফাঁকা থাকবে। তারপর আমরা আরেকটা বক্স করব, তো বক্সে 5টা ঘর রাখবো, ঠিক আছে? তো প্রথম ঘরে ক্রমিক নং থাকবে, তো এখানে আমি সংক্ষিপ্তভাবে লিখছি, তোমরা সংক্ষিপ্ত ইউজ করতে পারো, সমস্যা নেই। তো ক্রমিক নং 1। তারপর আমরা লিখবো মালের বিবরণ। তো মালের বিবরণ আমরা কি লিখবো, তো আমরা যা বিক্রি করছি তা লিখবো। তো আমরা এখানে সয়াবিন তেল বিক্রি করছি, তাই আমরা এখানে সয়াবিন তেল লিখবো। তারপরে কলামে দর, তো দরের সাথে আমি টাকাটা লিখছি। কেন দরের সাথে টাকা লিখছি, কারণ দর মানে কি, দর মানে হলো একক প্রতি মূল্য। দর মানে কি, একক প্রতি মূল্য। তো এখানে এই যে মূল্য, এটা কিসে, এটা কি টাকায় নাকি ডলারে নাকি অন্য কোনো মুদ্রায়? তো এটা যেহেতু টাকায়, তাই আমি এটা বোঝানোর ক্ষেত্রে এখানে টাকা ইউজ করছি। তো এখানে দর ছিল 130 টাকা। এখানে দেখো প্রতি লিটার 130 টাকা দরে 25 লিটার সয়াবিন তেল বিক্রয়, তাহলে দর কত, 130 টাকা, ঠিক আছে? আর এই যে 25 লিটার এটা হলো পরিমাণ, তো আমরা দর লিখবো 130 টাকা। তারপর পরিমাণ, পরিমাণ কত, 25 লিটার। তো এখানে টাকার পরিমাণ, ঠিক আছে? তো এখানে টাকার পরিমাণের জায়গায় আমরা মোট টাকাটা লিখবো, এই যে এই দুটা গুণ করে যে টাকাটা আসবে সেটা আমরা লিখবো। তো দর 130 টাকা আর পরিমাণ 25 লিটার, এই দুটা গুণ করলে আসে 3250 টাকা, ঠিক আছে? তো আমরা এখান থেকে বাট্টা মাইনাস করব। আমরা এখান থেকে কি মাইনাস করব, বাট্টা। তো এটা কারবারি বাট্টা আমরা মাইনাস করব, ঠিক আছে? তো এই কারবারি বাট্টা অনেক সময় ব্যবসায়িক বাট্টাও লেখা থাকে, তো যেটাই থাকুক এটা মূলত কারবারি বাট্টা, তো এটা আমাদের বাদ দিতে হয়। তো আমরা এখানে বাদ কথাটাও লিখতে পারি, আবার মাইনাস চিহ্ন দিয়েও বুঝাতে পারি। তো আমরা কারবারি বাট্টা 3%, তো আমরা এই টাকাটার উপরে 3% ক্যালকুলেট করব। তো 3250 টাকার 3% আসে 97 টাকা 50 পয়সা, ঠিক আছে? তো এই টাকাটা আমরা এই টাকাটা থেকে মাইনাস করব। তো 3250 টাকা থেকে 97 টাকা 50 পয়সা বিয়োগ করলে আসে 3152 টাকা 50 পয়সা। তো আমরা এই যে মাইনাস করার ক্ষেত্রে ব্যাকের চিহ্ন ইউজ করছি, ঠিক আছে? হিসাব বিজ্ঞানে ব্যাকের চিহ্ন দ্বারা মাইনাস বোঝায়। আমরা এখানে নিচে 2টা ডাবল দাগ দিব, কেন, কারণ টোটাল টাকাটার নিচে ডাবল দাগ দিতে হয়, এটা হিসাব বিজ্ঞানের একটা নিয়ম। তারপর আমরা বাম পাশে টাকা কথায় লিখব। তো এখানে কি লিখব, এই যে টোটাল যে টাকাটা আছে এটা আমরা এখানে কথায় লিখব। তো এখানে হলো 3152 টাকা 50 পয়সা, তো এটাই আমরা লিখব 3152 টাকা 50 পয়সা মাত্র, ঠিক আছে? তারপর আমরা বাম পাশে নিচে লিখব বিক্রয় শর্ত। যদি বিক্রয় শর্ত থাকে তাহলে আমরা এখানে দিব, আর না থাকলে এখানে ফাঁকা থাকবে। তো প্রশ্নে বিক্রয় শর্ত দেওয়া নেই, তাই এখানে ফাঁকা থাকবে। তারপর আমরা নিচে লিখব বিদ্রোহ, ভুল ত্রুটি সংশোধনযোগ্য। আর ডান পাশে আমরা লিখব বিক্রেতার স্বাক্ষর। তো এই দুইটা জিনিস নিয়ে অনেকের কনফিউশন থাকে, বিক্রয় শর্ত আর এই ভুল ত্রুটি সংশোধনযোগ্য কথাটা কেন বললো, তো এটা অনেকে বুঝো না। তো আগে আমি ভুল ত্রুটি সংশোধনযোগ্য কথাটা কেন লিখে এটা আমি তোমাদের বলি। এই যে আমরা চালান, এটা কিন্তু বাকিতে ক্রয় বিক্রয়ের জন্য প্রস্তুত করা হয়, ঠিক আছে? চালান কেন প্রস্তুত করা হয়, বাকিতে ক্রয় বিক্রয়ের জন্য।
তো ভুল ত্রুটি সংশোধনযোগ্য কথাটা কেন লেখা থাকে? কারণ দেখো, চালান আমরা প্রস্তুত করি কেন? কারণ বাকিতে ক্রয় বিক্রয়ের জন্য চালান প্রস্তুত করি। তো বাকিতে যেহেতু ক্রয় বিক্রয়ের জন্য প্রস্তুত করি, তো পণ্য যদি কোনো সমস্যা থাকে, এক কথায় বলতে গেলে কোনো ত্রুটি থাকে, ধরো পণ্যটা নষ্ট হলো বা ছিঁড়া হলো, তো যাই হোক, যদি পণ্যে কোনো সমস্যা থাকে তো পণ্যটা রিপ্লেস করতে হবে, মানে সে যদি আমাকে পণ্যটা ফেরত দেয় তাহলে আমার সেটা গ্রহণ করতে হবে, ঠিক আছে? তার জন্য এই কথাটা লেখা থাকে। তো এখন বিক্রয় শর্ত, এটা আসলে মানে কি? তো চলো আমরা দেখি। তো দেখো, আমাদের বিক্রয় শর্তটা কিরকম থাকে? অনেক সময় এরকম থাকে যে 2/10 অথবা 3/12 মানে যেভাবেই থাকুক। তো আমাদের চালান আমরা কেন প্রস্তুত করি? আমরা বাকিতে ক্রয় বিক্রয়ের জন্য চালান প্রস্তুত করি, ঠিক আছে? মানে টাকাটা এখনো দেওয়া হয়নি, তো তার জন্য বিক্রেতা মাঝে মাঝে শর্ত দেয়। তো শর্তটা হলো এরকম যে 2/10 এর মানে হলো যে 10 দিনের মধ্যে যদি টাকাটা পরিশোধ করে, ক্রেতা যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে, তাহলে তাকে আরো 2% বার্তা দেওয়া হবে। আর যদি কোনো কারণে 10 দিন অতিক্রম হয়ে যায়, মানে 10 দিনের মধ্যে টাকাটা না দিতে পারে, তাহলে অবশ্যই 30 দিনের মধ্যে টাকাটা দিতে হবে, ঠিক আছে? কিন্তু যদি 10 দিনের মধ্যে না দিতে পারে, ঠিক আছে, তাহলে কিন্তু এই 2% বার্তা পাবে না। আর যদি 10 দিনের মধ্যে দিতে পারে তাহলে পাবে। যদি 11 দিন হয়ে যায় তাহলে কিন্তু এই 2% বার্তা পাবে না। সেম এরকমই, যদি এরকম থাকে যে 3/12 তাহলে এর মানে কি? যে টাকাটা 12 দিনের মধ্যে দিতে হবে, আর না তো 30 দিনের মধ্যে অবশ্যই দিতে হবে। যদি 12 দিনের মধ্যে দিতে পারে তাহলে 3% বার্তা পাবে, আর যদি 12 দিন অতিক্রম হয়ে যায় তাহলে বার্তা পাবে না। তো আমাদের বিক্রয় শর্ত যদি থাকে তাহলে কিভাবে লিখবো আমরা আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? তার একটা জিনিস মাথায় রাখবা, তোমাদের এই যে বিক্রয় শর্তটা যদি প্রশ্নে দেওয়া থাকে, তাহলে এই যে এখানে যে পার্সেন্টের কথাটা বলে যে 10 দিনের মধ্যে দিতে পারলে আরো 2% বার্তা দেওয়া হবে, ওই 2% আবার এই যে 3%-এর সাথে যোগ করো না, ঠিক আছে? এটার টাকা এখানে আসবে না, এটা শুধু বিক্রয় শর্ত, এটা বক্সে কোনো কাজ নাই। তোমাদের অনেকের হয়তো মনে হইতে পারে যে আমি একটু বেশি কথা বলতেছি। তো আমার বেশি কথা বলার কারণ একটাই, তোমরা যেন টপিকটা ভালোভাবে বুঝতে পারো, মনে যেন কোনো সংশয় না থাকে। কারণ একটা জিনিস যখন শিখবা, ভালোভাবে শিখবা, একবারে বিস্তারিত, যেন ক্লিয়ার কাট বুঝতে পারো, কোনো সংশয় যেন না থাকে। তো আমরা তারপর যেটা শিখবো সেটা হলো ক্যাশ মেমো। তো ক্যাশ মেমো হলো নগদে পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল। তো চালান ছিল কি? বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য, ঠিক আছে? আর যদি নগদে পণ্য ক্রয় বিক্রয় হয় তাহলে আমরা ক্যাশ মেমো প্রস্তুত করব। আর ক্যাশ মেমো প্রস্তুত করেন বিক্রেতা। ক্যাশ মেমো কে প্রস্তুত করেন? বিক্রেতা। ক্যাশ মেমো তৈরি করা হয় 3 সেট। এটা কিন্তু অনেকবার এমসিকিউতে আসে। ক্যাশ মেমো তৈরি করা হয় কয়টি? 3টি সেট, ঠিক আছে? তো এই 3 সেটের মূল যে কপিটা, ঠিক আছে, মূল কপি বা প্রধান যে কপিটা, এটা ক্রেতাকে দেওয়া হয়। আর দ্বিতীয় প্রস্থ যেটা, সেটা হিসাব বিভাগে রাখা হয়, ঠিক আছে? আর তৃতীয় যে প্রস্থ, এটা বিক্রয় বিভাগে রাখা হয়। কথাগুলো মনে রাখবা, তোমাদের এমসিকিউতে প্রায় আসে এখান থেকে প্রশ্ন। তো আমরা এই প্রশ্নটা থেকে ক্যাশ মেমো প্রস্তুত করব। তো শুরুতেই দেখো, ঢাকার করিম ব্রাদার্স 2021 সালের 10 জুন তারিখে। তো এখানে আমি ব্যবসা প্রতিষ্ঠান। কোন ব্যবসা প্রতিষ্ঠান? এই যে করিম ব্রাদার্স, ঠিক আছে? তো আমি এখানে করিম ব্রাদার্স। তো দেখো, খুলনার ইমরান ব্রাদার্সের কাছে প্রতিটি 3,000 টাকা দরে 30টি প্রিন্টার 10% বার্তায় নগদে বিক্রয় করা হলো। তো এটা নগদে হয়েছে। কিভাবে বুঝলাম আমরা নগদে হয়েছে? এখানে কিন্তু দেখো ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, তারপর আমরা এখানে দেখো এই যে নগদে কথা উল্লেখ আছে, ঠিক আছে? তার মানে এটা কি? নগদে হয়েছে লেনদেনটা। তো এটার জন্য আমরা একটা ক্যাশ মেমো প্রস্তুত করব। আর এই যে বার্তা, এটা কিন্তু কারবারি বার্তা। তো ক্যাশ মেমো কিভাবে প্রস্তুত করে দেখো, শুরুতে আমরা একটা বক্স করে নিব বড় করে, তারপর আমরা উপরে ব্যবসা প্রতিষ্ঠানের নাম লিখব। তো এখানে করিম ব্রাদার্স ব্যবসা প্রতিষ্ঠানের নাম, আর এটাই মূলত বিক্রেতা। তো এখানে ঠিকানাটা দেওয়া আছে ঢাকা, ঠিক আছে? তারপরে এই যে ক্যাশ মেমো, এই কথাটা লিখবো। ঘরটা কিন্তু অনেকটা চালানের মতোই, একটু পার্থক্য আছে। তো কি কি পার্থক্য আছে আমরা দেখব। তারপর আমরা ডান পাশে তারিখটা লিখব। তো যে তারিখটা দেওয়া ছিল সেই তারিখটা লিখব। তারপর আমরা বাঁ পাশে এখানে লিখবো ভাউচার নং। আর চালানে কিন্তু ছিল এখানে চালান নং, ঠিক আছে? তো এখানে ভাউচার নং দেওয়া নেই, তাই আমরা এখানে ফাঁকা রাখলাম। তো ক্রেতার নামটা দেওয়া আছে ইমরান ব্রাদার্স, তো আমরা এখানে লিখবো ইমরান ব্রাদার্স। তো ক্রেতার ঠিকানাও দেওয়া আছে খুলনা।
তারপর আমরা একটা বক্স করে নেব, সেই 5টা ঘরের একটা বক্স। তো প্রথমে আমরা লিখব ক্রমিক নং, তো ক্রমিক নং 1। তারপর মালের বিবরণ, তো মালের বিবরণ কি, আমরা কি বিক্রি করছি, প্রিন্টার বিক্রি করছি, ঠিক আছে। তারপর এই যে দর, কত টাকা দর, প্রশ্ন দেখো প্রতিটি 3000 টাকা দরে 30টি প্রিন্টার, ঠিক আছে। তো দর কত, 3000 টাকা, আর পরিমাণ হলো 30টি, আর বারটা হলো 10%। তো এখানে দর লিখবো কত, 3000 টাকা, আর পরিমাণের জায়গায় 30টি। তো এই দুটো যদি আমরা গুণ করি তাহলে হয় 90,000 টাকা। তো এখান থেকে আমরা কারোই বারটা বাদ দিব 10%। তো কারোই বারটা 10%, এই যে 90,000 টাকার উপরে 10% করলে আসে 9,000 টাকা। তো 90,000 থেকে 9,000 বাদ দিলে হয় 81,000। তো এটাই আমরা এই যে এখানে লিখবো টাকা কথায় 81,000 টাকা মাত্র। তারপর আমরা এখানে ক্রেতার স্বাক্ষর লিখব, নিচে লিখবো বিদ্রোহ, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। কেন, কারণ এটা নগদে, ঠিক আছে। চালান কিন্তু বাকিতে ছিল, তাই এখানে লেখা ছিল যে ভুল ত্রুটি সংশোধনযোগ্য, কিন্তু ক্যাশ মেমো কিন্তু নগদের জন্য প্রস্তুত করা হয়, তাই এটা কিন্তু ফেরত নেওয়া হয় না। আর আমরা এখানে বিক্রেতার স্বাক্ষরটা লিখব। তো এখন আমরা ডেবিট ভাউচার শিখব। তো পণ্য ক্রয় এবং বিভিন্ন ব্যয়ের জন্য ডেবিট ভাউচার প্রস্তুত করা হয়, ঠিক আছে। ডেবিট ভাউচার কেন প্রস্তুত করা হয়, ক্রয় এবং বিভিন্ন ব্যয়ের জন্য। তো সংক্ষেপে বললে ক্রয় এবং ব্যয়। তো ক্রয় এবং ব্যয়ের জন্য মূলত ডেবিট ভাউচার প্রস্তুত করা হয়। তো এখানে আমি একটা প্রশ্ন লিখে রাখছি, এটা থেকে আমরা ডেবিট ভাউচার প্রস্তুত করব। তো ঢাকার রাফি স্টোর, যে ঢাকা হলো কি ঠিকানা, আর রাফি স্টোর এটা ব্যবসা প্রতিষ্ঠানের নাম। তো আমরা নিজেকে রাফি স্টোর মনে করব, মানে ব্যবসা প্রতিষ্ঠান মনে করব। 2020 সালের 13ই মে তারিখে মণিহারি দ্রব্য ক্রয় 1,500 টাকা, ঠিক আছে। তো এটা থেকে আমরা ডেবিট ভাউচার প্রস্তুত করব। তো শুরুতে আমরা একটা বক্স করে নেব, তারপর আমরা উপরে ব্যবসা প্রতিষ্ঠানের নামটা লিখব রাফি স্টোর। তো এখানে ঠিকানাটা যেহেতু দেওয়া আছে ঢাকা, তাই আমরা ঢাকাটা লিখব। তো এখানে আর বক্স করে ডেবিট ভাউচার লেখা লাগে না, তো ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার এগুলো এটা লেখা লাগে না। তো তারপর দেখো ডান পাশে আমরা তারিখটা লিখব, তারপর নিচে গ্রহণকারীর নাম। তো এখানে গ্রহণকারীর নামটা নাই, ঠিক আছে। আমরা কিন্তু রাফি স্টোর, তো এখানে আমি কি করছি, মণিহারি দ্রব্য ক্রয় করছি। তো যার কাছ থেকে ক্রয় করছি তার নামটা কিন্তু দেওয়া নেই, যদি দেওয়া থাকতো তাহলে এখানে তার নামটা হতো। তারপর ঠিকানাটা কার ঠিকানা, এটা হলো গ্রহণকারীর ঠিকানা। আর বাঁ পাশে দেখো ডেবিট ভাউচার নম্বর। তো প্রশ্নে ডেবিট ভাউচার নম্বর দেওয়া নেই, তো এখানে আমরা লিখবো না, ফাঁকা রাখবো। তো এই যে হিসাব খাতের নাম, এখানে আমি মণিহারি লিখছি। কেন মণিহারি লিখছি, তো চলো আমরা শিখি আজকে। অনেকের এটা কনফিউশন থাকে যে ডেবিট ভাউচারে ক্রেডিট ভাউচারে হিসাব খাতের নামে কি লেখে আর কেন লেখে। তো প্রশ্নে দেখো মণিহারি দ্রব্য ক্রয় কত, 1,500 টাকা। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রশ্নে যেটা থাকবে আমরা সেটার আগে জাবেদা করব। কি করব, জাবেদা করব। তো মণিহারি দ্রব্য ক্রয় এটা যদি আমি জাবেদা করি তাহলে আমার কি হবে, মণিহারি হিসাব ডেবিট ব্যয় বৃদ্ধি, আর নগদান হিসাব ক্রেডিট সম্পদ হ্রাস, ঠিক আছে। তো যেটা ডেবিট হবে, যেটা ডেবিট হবে সেটাই আমরা এখানে লিখব। তো ডেবিট কি, মণিহারি, ঠিক আছে, কারণ আমরা এটা ডেবিট ভাউচার প্রস্তুত করতেছি, তাই যেটা ডেবিট হবে সেটা এখানে লিখবো। আর অবশ্যই এটা ব্যয় হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আমরা ভিতরে একটা ঘর রাখবো, এটাই আমরা 3টা ঘর রাখবো। প্রথমে ক্রমিক নং, তো ক্রমিক নং 1। তারপর খরচের বিবরণ, তো এখানে আমরা লিখবো মণিহারি দ্রব্য ক্রয়। কেন, কারণ প্রশ্নে যেটা দেওয়া থাকবে মানে খরচের কারণটা সেটাই লিখবো, কারণ আমরা মণিহারি দ্রব্য ক্রয় করছিলাম, তার জন্য আমাদের ব্যয়টা হয়েছে, তাই আমরা এখানে লিখবো মণিহারি দ্রব্য ক্রয়। তো এটা ছিল 1,500 টাকা। তো এখানে কোনো কারবারি বাট্টা নাই, তাই যে টাকাটা আছে সেটাই যোগ করে নিচে নামিয়ে দিব, আর 2টা ডাবল দাগ দিব। তারপর আমরা টাকা কথায় লিখবো 1,500 টাকা মাত্র, যে এই টাকাটাই লিখবো, টোটাল যে টাকাটা। তারপর নিচে খেয়াল করো ভালো করে, এখানে 4টা কথা লিখতে হয়। 4টা কি কি, এখানে ক্যাশিয়ারের স্বাক্ষর থাকে, তারপর থাকে হিসাব রক্ষকের স্বাক্ষর, তারপর ব্যবস্থাপকের স্বাক্ষর, তারপর গ্রহীতার স্বাক্ষর। তো আমি এখানে ব্যবস্থাপকের স্বাক্ষর আর গ্রহীতার স্বাক্ষরটা সংক্ষেপে লিখছি।
তোমরা প্রশ্নে কিন্তু সংক্ষেপে লিখবা না, অবশ্যই পুরোটা লিখবা। যদি এভাবে জায়গা হয় তোমাদের তাহলে এভাবে লিখবা। আমি আমার জায়গা হয়নি তাই আমি সংক্ষেপে লিখছি। আর তোমাদের মূলত আমি বোঝানোর জন্য ভিডিওটা করা। আর তোমাদের যদি এইভাবে জায়গা না হয় তাহলে তোমরা পৃষ্ঠাটা এই যে এভাবে আড়াআড়ি করে নিবা। তারপর আমরা ক্রেডিট ভাউচারটা শিখব। তো পণ্য বিক্রয় এবং বিভিন্ন আয়ের জন্য ক্রেডিট ভাউচার প্রস্তুত করা হয়। তো সংক্ষেপে বলতে গেলে বিক্রয় আর আয়ের জন্য মূলত ক্রেডিট ভাউচারটা প্রস্তুত করা হয়। তো আমি এখানে একটা প্রশ্ন লিখে রাখছি, এটা থেকে আমরা ক্রেডিট ভাউচার প্রস্তুত করব। শুরুতে দেখো, রাফসান ট্রেডার্স ব্যবসা প্রতিষ্ঠানের নাম কি? রাফসান ট্রেডার্স। 2020 সালের 11 জুন তারিখে কমিশন প্রাপ্তি 10,000 টাকা। ভাউচার নং 1234 1234। তো আমরা শুরুতে একটা বক্স করে নেব। তারপর আমরা উপরে ব্যবসা প্রতিষ্ঠানের নামটা লিখব। তোমরা কিন্তু নীল কালার ইউজ করবা না বক্সে। তোমরা যখন লিখবা লেখাগুলো বল পেন ইউজ করবা কালো কালারের। যখন মার্জিন দিবা তখন মার্জিনটা তোমরা পেন্সিল দিয়ে দিবা। আর এই যে আমি যে ডাবল দাগ দিই, তোমরা হয়তো খেয়াল করছো, আমি ডাবল দাগ দিই কারণ একটু যাতে ঘরটা সুন্দর লাগে, তাই আমি ডাবল দাগ দিই মূলত। তো তোমরা ডাবল দাগ দিলেও হবে, না দিলেও হবে, চাইলে স্কিপ করতে পারো, কারণ পরীক্ষায় কিন্তু তোমাদের অনেক দ্রুত লিখতে হয়, তাই তোমাদের ডাবল দাগ দেওয়ার দরকার নেই। তো তারপর দেখো, আমরা ডান পাশে তারিখ লিখব। তারিখ 11 জুন 2020। তারপর আমরা গ্রহণকারীর নাম লিখব। তো এখানে গ্রহণকারীর নামটা যেহেতু দেওয়া নেই তাই আমরা এটা ফাঁকা রাখবো। তারপরে যে গ্রহণকারীর ঠিকানা, তো এখানে ঠিকানাটা দেওয়া নেই তাই আমরা এটা ফাঁকা রাখলাম। আমরা বাঁ পাশে লিখবো ক্রেডিট ভাউচার নম্বর। ঠিক আছে, কি লিখবো? ক্রেডিট ভাউচার নম্বর। তো এই যে আমি ক্রেডিটটা উপরে লিখছি কারণ আমি এখানে লিখতে ভুলে গেছিলাম, তাই এটা উপরে লিখে দিছি যাতে তোমরা বুঝতে পারো। তোমরা কিন্তু যেটা এক সিরিয়ালে লিখবা। তো ভাউচার নম্বরটা কিন্তু দেওয়া ছিল 1234, তো আমরা এটা লিখে দিলাম। তারপর হিসাব খাতের নাম, এখানে কমিশন আয় লিখছি। কেন লিখছি? একটু আগে কিন্তু আমরা ডেবিট ভাউচারে দেখছিলাম যে আমরা কিভাবে হিসাব খাতটা কি লিখবো, এটা কিভাবে বুঝবো। তো এখানে দেখো প্রশ্নে কমিশন প্রাপ্তি 10,000 টাকা। তো এই যে কমিশন প্রাপ্তি, এটা আমরা জাবেদা করব। এটা যদি জাবেদা করি তাহলে নগদান হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি, কমিশন প্রাপ্তি হিসাব ক্রেডিট, আয় বৃদ্ধি। কমিশন প্রাপ্তি আবার অথবা প্রাপ্ত কমিশন, তুমি যেটা বলো দিতে পারো। তো আমি এখানে লিখছি কমিশন আয়। ঠিক আছে, তো কমিশন আয় কেন লিখছি? কারণ এটা ক্রেডিট ভাউচার প্রস্তুত করতেছি। আর আমরা যখন জাবেদা করব, জাবেদা করে যেটা ক্রেডিট হবে সেটা এখানে লিখবো। আর অবশ্যই ক্রেডিটটা আয় হবে। কি হবে? আয় হবে। তো এখানে তোমরা কমিশন আয় অথবা প্রাপ্ত কমিশন যে কোনো একটা ইউজ করতে পারো। তারপরে যে আমরা একটা বক্স করব, ভিতরে একটা বক্স করব যেটা 3টা ঘর হবে। প্রথমটা ক্রমিক নং 1, আয়ের বিবরণ। তো আয়ের বিবরণ আমরা লিখছি কমিশন প্রাপ্তি। কেন কমিশন প্রাপ্তি লিখলাম? কারণ কমিশন প্রাপ্তির জন্যই আমার আয় হয়েছে। তারপর আমি এখানে টাকাটা লিখবো। তো এখানে কোনো কারবারি বাট্টা নাই, তাই আমি ডাইরেক্ট সরাসরি 10,000 টাকা লিখে দিলাম। তো এটাই যোগ করে নিচে নামিয়ে আমি ডাবল দাগ দিব, কারণ টোটাল টাকার নিচে ডাবল দাগ দিতে হয়। তারপর আমরা যে টাকাটা কথায় লিখবো, 10,000 টাকা মাত্র। ডেবিট ভাউচার আর ক্রেডিট ভাউচার কিন্তু অনেকটা সেম, কিন্তু একটু পার্থক্য। তারপর আমরা নিচে সেম কথাগুলোই লিখবো, ডেবিট ভাউচারে যা যা লিখছিলাম। আগেরটা যেহেতু এই দুটা পুরোটা লিখছিলাম আর এই দুটো সংক্ষেপে লিখছিলাম, তাই এখন এই দুটা লিখলাম আর এই দুটো সংক্ষেপে লিখলাম। কারণ আমি লিখলে এক লাইনে এই 4টা আমি লিখতে পারি না। তো তোমরা যদি এই 4টা এক লাইনে না লিখতে পারো তাহলে তোমরা পৃষ্ঠাটা কিন্তু এই যে আড়াআড়ি করে নেবা। এখন আমরা ডেবিট নোট শিখবো। তো ক্রয় ফেরতের জন্য প্রস্তুত করা হয় ডেবিট নোট। ডেবিট নোট কেন প্রস্তুত করা হয়? ক্রয় ফেরতের জন্য। আর ডেবিট নোট প্রস্তুত করেন ক্রেতা। এই কথাগুলো কিন্তু মনে রাখবা, এগুলো তোমাদের এমসিকিউতেও আসে। তো ক্রেতা কি করে? ডেবিট নোট প্রস্তুত করেন। ঠিক আছে, তো দেখো এখানে একটা প্রশ্ন লিখে রাখছি, এটা থেকে আমরা ডেবিট নোট প্রস্তুত করব। তো সুমন ট্রেডার্স, তো ব্যবসা প্রতিষ্ঠানের নাম কি? সুমন ট্রেডার্স। 2020 সালের 28শে মে তারিখে চালের মান নিম্ন হওয়ায় নাহিদ ট্রেডার্সকে প্রতি বস্তা 1,500 টাকা দরে 10 বস্তা চাল ফেরত দেওয়া হয়। ডেবিট নোট নং 70, কারবারি বাট্টা 10%। তো এখানে কি বলছে? চালের মান নিম্ন হওয়ায় নাহিদ ট্রেডার্সকে প্রতি বস্তা 1,500 টাকা দরে 10 বস্তা চাল ফেরত দেওয়া হয়। ঠিক আছে,
মানে এই যে আমি যে চালটা কিনছিলাম সেটা নিম্নমানের হওয়ায় নাইট ট্রেডার্সকে আমি ফেরত দিছি। তো এই পরিমাণটা কি, যে প্রতি বস্তা এত টাকা, যে 1500 টাকা দরে 10 বস্তা চাল। তো এটার জন্য আমরা একটা ডেবিট নোট প্রস্তুত করব। তো শুরুতে আমরা একটা বক্স আঁকবো, তারপর আমরা উপরে ব্যবসা প্রতিষ্ঠানের নামটা লিখব, সুমন ট্রেডার্স। তো এখানে কিন্তু ঠিকানাটা নাই, তাই আমি দিলাম না। তারপর ডেবিট নোট লিখব, আর আমরা ডান পাশে তারিখটা লিখব, আর বাঁ পাশে এই যে ডেবিট নোট নং 70, এখানে ডেবিট নোট নং দেওয়া আছে, তাই আমরা এটাই লিখব। তারপর প্রাপকের নাম কি, নাইট ট্রেডার্স, মানে আমি যার কাছে পাঠাইছি তার নাম। তো এই যে ঠিকানাটা কার ঠিকানা, এটা প্রাপকের ঠিকানা, তো দেওয়া নেই, তাই এখানে ফাঁকা রাখলাম। তারপর এখানে সূত্র দিতে হবে একটা। তো সূত্রে আমরা লিখব ক্রয় চালান নম্বর, আর চালান নম্বর যদি থাকে তাহলে সেটা লিখবো, আর তারিখ থাকলে তারিখটা লিখবো। তো এখানে সূত্র কেন ক্রয় চালান নম্বর লিখতে হয়, তো চলো আমরা এটা একটু দেখি। তো দেখো, আমরা ডেবিট নোট কেন প্রস্তুত করি, ক্রয় ফেরতের জন্য ডেবিট নোট প্রস্তুত করি। আর এই যে ক্রয় ফেরত, এটা কিন্তু তাহলে আমি আগে ক্রয় করছিলাম, যেহেতু এখন ফেরত দিছি। আর আগে যে ক্রয় করছিলাম এটা নিশ্চয়ই বাকিতে ক্রয় করছিলাম, কারণ নগদে ক্রয় করলে এটা ফেরত হয় না, ঠিক আছে। বাকিতে ক্রয় করছিলাম তাই এটা ফেরত হয়েছে। তো আমি যখন এটা ক্রয় করছিলাম বাকিতে, তখন এটা জাবেদা কি ছিল, ক্রয় হিসাব ডেবিট ছিল, ব্যয় বৃদ্ধি। আর আমি যখন ক্রয় করছিলাম বাকিতে, তাকে টাকা দিইনি, তাই সে আমার পাওনাদার ছিল, পাওনাদার হিসাব ক্রেডিট, দায় বৃদ্ধি। তো এখন আমি পণ্যটা তাকে ফেরত দিলাম, কোনো সমস্যা থাকার কারণে তাকে পণ্যটা ফেরত দিলাম। তো এখন এটা জাবেদা কি হবে, এটা উল্টে যাবে। তো এখন এই যে পাওনাদার হয়ে যাবে ডেবিট, আগে সে আমার দায় ছিল, এখন কিন্তু দায়টা কমে গেছে, আর দায় কমলে সূত্র বলে ডেবিট। আর ক্রয় ফেরত হবে ক্রেডিট। কেন, আগে যখন আমি ক্রয় করছিলাম তখন আমার ব্যয় বাড়ছিল, এখন আমি এটা ফেরত দিছি, তাই আমার ব্যয়টা কমে গেছে, আর ব্যয় কমলে সূত্র বলে ক্রেডিট। আর এই যে আমি যখন আগে ক্রয় করছিলাম বাকিতে, তখন এটা কিন্তু আমার চালানের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। কিতে ছিল, চালানে, কারণ বাকিতে ক্রয় বিক্রয়ের জন্য প্রামাণ্য দলিল কি, চালান। এবারে তোমরা বুঝতে পারছো কেন ক্রয় চালান নম্বর লেখা, কারণ আগে আমি এটা ক্রয় করছিলাম, আর তখন এটা আমি চালানের অন্তর্ভুক্ত ছিল, ঠিক আছে। তাই এখানে সূত্র ক্রয় চালান নম্বর লিখতে হয়। আর যদি তারিখটা থাকতো তাহলে আমরা তারিখটা লিখতাম। তারপর আমরা একটা বক্স করব, তো এটা 3টা ঘর হবে। তো প্রথমে ক্রমিক নং 1, তারপর আমরা লিখব মালের বিবরণ ও ফেরতের কারণ। তো মালের বিবরণটা দিব, আর কেন ফেরত দিলাম সেটা লিখব। তো এখানে আমরা লিখব প্রতি বস্তা 1500 টাকা দরে 10 বস্তা চাল নিম্নমানের হওয়ায় ফেরত দেওয়া হলো, এবং ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনাদের হিসাবকে ডেবিট করা হলো। তো ডেবিট নোটের সাথে এই কথাটা লিখতে হয়। তারপর এই যে আমরা লিখবো পরিমাণ টাকা, তো এখানে আমরা মোট টাকাটা লিখবো। এখানে 10 বস্তা চাল, আর প্রতি বস্তার দাম কত, 1500 টাকা। এই দুইটা গুণ করলে হয় 15,000 টাকা। তো এই 15,000 টাকা আমরা লিখবো। তো আমাদের 10% কারবারি বাট্টা আছে, এটা আমাদের বিয়োগ করতে হবে। তো এখানে আমরা লিখবো বাদ। তো এখানে আমরা, তো এই যে 15,000-এর 10% আসে 1500 টাকা। এটা যদি আমরা 15,000 থেকে 1500 টাকা বিয়োগ করি, তাহলে আমাদের আসে 13,500 টাকা। তো এটার নিচে আমরা ডাবল দাগ দিব। তারপর আমরা লিখব টাকা কথায় 13,500 টাকা মাত্র, এই টাকাটাই আমরা এখানে কথায় লিখব। তারপর আমরা শুধু লিখব ক্রয় ব্যবস্থাপক, তাহলেই হবে। আমরা ক্রেডিট নোট শিখব। তো বিক্রয় ফেরতের জন্য প্রস্তুত করা হয় ক্রেডিট নোট। ক্রেডিট নোট কেন প্রস্তুত করা হয়, বিক্রয় ফেরতের জন্য। আর ক্রেডিট নোট প্রস্তুত করেন বিক্রেতা। এটা কিন্তু তোমাদের এমসিকিউতে অনেকবার আসে। আমরা একটা প্রশ্ন থেকে ক্রেডিট নোট প্রস্তুত করব। তো প্রশ্নটা আমরা দেখি, রাইসা ট্রেডার্স, তো ব্যবসা প্রতিষ্ঠানের নাম কি, রাইসা ট্রেডার্স। 2020 সালের 25শে জুন তারিখে বিমল ট্রেডার্সের কাছ থেকে প্রতিটি 50 টাকা দরে 500টি পণ্য ফেরত পাওয়া গেল। ক্রেডিট নোট নং 50, ব্যবসায়িক বাট্টা 3%। এই যে ব্যবসায়িক বাট্টা, এটাই কিন্তু কারবারি বাট্টা। তো এখানে কিন্তু পণ্যের নামটা নেই, শুধু পণ্য কথাটা বলা আছে। আমরা শুরুতে একটা বক্স করে নেব, তারপর আমরা উপরে ব্যবসা প্রতিষ্ঠানের নামটা লিখবো, রাইসা ট্রেডার্স। তো এখানে ঠিকানা নাই, তাই আমরা ঠিকানা দিলাম না। তারপর ক্রেডিট নোট লিখবো,
তারপর ডান পাশে তারিখ লিখব। তারপর আমরা বাঁ পাশে লিখব ক্রেডিট নোট নম্বর। তো এখানে 50 ক্রেডিট নোট নম্বর দেওয়া ছিল 50। তারপর প্রাপকের নাম বিমল ট্রেডার্স। আমরা লিখব ঠিকানা, এই যে ঠিকানা, এটা হলো প্রাপকের ঠিকানা। তো প্রাপকের ঠিকানা দেওয়া নেই, তাই আমরা এটা ফাঁকা রাখবো। তো এখানে লিখবো সূত্র ডেবিট নোট। কেন? কারণ ডেবিট নোটটা হাতে পাওয়ার পরই বিক্রেতা মূলত ক্রেডিট নোটটা প্রস্তুত করে। তো এখানে বিক্রেতা আমি, রাইসা ট্রেডার্স। তো ডেবিট নোটটা যখন আমি পাবো তখন আমি ক্রেডিট নোটটা প্রস্তুত করব। আর প্রস্তুত করার কারণ কি, যে আমি তাকে জানাচ্ছি যে আপনার দেওয়া ডেবিট নোটটা আমি পেয়েছি। পর আমরা আবার ভিতরে একটা বক্স করব, বক্সে 3টা ঘর রাখবো। প্রথম ঘরে ক্রমিক নং 1, তারপর মালের বিবরণ ও ফেরতের কারণ, তারপর পরিমাণ টাকা। তো মালের বিবরণ ও ফেরতের কারণে আমরা লিখব প্রতিটি 50 টাকা দরে 500টি পণ্য ফেরত পাওয়া গেল এবং উক্ত মালের মূল্য দ্বারা আপনাদের হিসাবকে ক্রেডিট করা হলো। মানে আমাকে ক্রেতা যে ডেবিট নোটটা দিয়েছে আমি সেটা পেয়েছি। তো যে যে কারণগুলো বলছে তাও আমি জানতে পারছি, তাই আমি এগুলো উল্লেখ করে আমি আবার একটা ক্রেডিট নোট প্রস্তুত করে তাকে পাঠাবো যে আপনার দেওয়া ডেবিট নোটটা আমি পেয়েছি, আর পেয়ে আপনার হিসাবকে আমি ক্রেডিট করলাম। ঠিক আছে, তো এই কথাটাই আমরা একটু গুছিয়ে লিখবো। তারপরে যে পরিমাণের করে টাকাটা লিখবো, এই যে 500টি পণ্য আর 50 টাকা দরে, তো দুটা গুণ করলে হয় 25,000 টাকা। তো এখান থেকে আমরা কারবারি বাট্টা 3% বাদ দিব। 3% 25,000 3% হয় 750 টাকা। তো বাদ দিলে হয় 24,250 টাকা। তো এটা আমরা কথায় লিখব 24,250 টাকা মাত্র। তারপর আমরা এখানে লিখব বিক্রয় ব্যবস্থাপক। চেষ্টা করছি তোমাদের এই 6টা দলিল খুব ভালোভাবে বোঝানোর জন্য, জানি না কত ভালোভাবে বোঝাতে পারলাম। তো তোমরা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।